হাই, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদের আমি আজকে 1857 সালের বিদ্রোহ, যে গতকালকে আমার ক্লাস হচ্ছিল, অর্ধেক হয়েছিল, আজকে সেটা আমি কন্টিনিউ করব। পার্ট 2, 1857 রিভল্ট। তো আমরা আলোচনা করছি যে 1857 সালের বিদ্রোহের পিছনে মূল কারণগুলি কি ছিল। আমরা তিনটে কারণ বড় আলোচনা করে ফেলেছি। সেখানে অর্থনীতি আছে, সেখানে রাজনৈতিক কারণ আছে, এবং সেখানে সামাজিক কারণ আমরা আলোচনা করে ফেলেছি। আজকে যে বাকিগুলো সেগুলো করছি। तो आज का डिस्कशन वो होगा 1857 रिवॉल्ट का जो बाकी कारण है उसके बारे में हम बात करने वाले। আমাদের যে 4 নম্বর কারণ ঐতিহাসিকেরা বলছেন সেটা হচ্ছে রিলিজিয়াস কারণ, ধর্মীয় কারণ। তারা বলছেন যে 1857 সালে এই যে বিদ্রোহ হয়েছিল তার পিছনে ধর্মীয় কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেমন করে তার ব্যাখ্যা তারা দিয়েছেন যে খ্রিস্টান মিশনারিরা যারা ইংরেজদের সঙ্গে সঙ্গে যারা আমাদের দেশে এসেছিলেন তারা সব সময় চেষ্টা চালাচ্ছেন যে খ্রিস্ট ধর্মের বিস্তার ভারতবর্ষে হোক, এবং যার জন্য তারা কি করছেন, তারা ধর্ম প্রচার করতে গিয়ে বারবার তারা হিন্দু দেবদেবীদের নিন্দা করছেন। মুসলিম যে ধর্ম সেই ধর্মের প্রতি তারা নানান ধরনের অসন্তোষ তৈরি করার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে ইংরেজি স্কুল যে বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হচ্ছে ওই সময়ে, সেগুলোতে তারা বাইবেলকে পড়ানোর চেষ্টা করছেন, কারণ বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ। তাহলে তারা ইনডাইরেক্টলি ওটাকে পড়ানোর চেষ্টা করছেন। কারাগারে যারা বন্দী ছিলেন তাদের মধ্যেও, সেখানে কারাগারে তারা যাচ্ছেন এবং তাদের মধ্যেও খ্রিস্টান ধর্মে যাতে বিস্তার ঘটে তার জন্য তারা উদ্যোগী হচ্ছেন। বিভিন্ন দাতব্য যে প্রতিষ্ঠালয় ছিল আমাদের, জমি বা ধর্মীয় যে দাতব্যলয়, সেখানে আগেতে সরকার কোনো কর নিত না। এখন থেকে কি হচ্ছে, তারা মন্দির মসজিদের যে বিশেষ করে খাস জমির কথা আমি বলছি, এই খাস জমিগুলোর উপরে সরকার ট্যাক্স আরোপ করতে শুরু করলেন, যেটা একটা ভয়ঙ্কর পরিণতি। এতদিন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের যে জমি রয়েছে, মানে মন্দির বা মসজিদের নামে যে জমি, সেগুলোতে কোনো কর নিত না সরকার, বিশেষ করে মুঘল সরকার। এখন ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে বললো যে না, ওই জমিগুলোর উপরে কর দিতে হবে, उनके ऊपर भी टैक्स लगा दिया। तो ये एक असंतोष का कारण बन गया। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সরকার একটা ল বানিয়েছিল, আইন বানিয়েছিল, এবং সেই আইনটা হচ্ছে 21 নম্বর 1850 সালের এই আইন 21 নম্বর রেগুলেশনে। সেখানে বলা হচ্ছে যে ধরো কোনো মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো, এবারে আমাদের ভারতবর্ষের সমাজের যে নিয়ম ছিল, সেখানে যদি কেউ ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে চলে যান তাকে কি করেন, বাবাই বিশেষ করে বাবা তো গৃহের হেড, त्याज्य पुत्र घोषणा करें, उनको निकाल दिया जाता था, उनको घर के संपत्ति से पूरी तरह से बेदखल कर दिया जाता था। এখন যেটা হলো 1850 সালের 21 নম্বর রেগুলেশন আইন যেটা বানানো হলো, সেখানে স্পষ্ট বলে দেওয়া হলো যদি কোনো বাবার ছেলে, তার বাবা সে অন্য ধর্ম গ্রহণ করেছে এবং গ্রহণ করে থাকে, এখন থেকে তাকে সম্পত্তির অধিকার দেওয়া হবে, অর্থাৎ সরকারি নিয়মে বলে দেওয়া। যেমন ধরো এখন আমাদের দেশে নিয়ম চালু আছে, যদি একটা বাবা মায়ের একটা ছেলে একটা মেয়ে থাকে এবং বাবার যে সম্পত্তি আছে তার সেটা সমানভাবে 50% डिवीजन হবে, आधा आधा उनमें बटेगा। अभी भी हमारे भारतीय संविधान में बनाया है ये लॉ। ওই রকম একটা আইন বানানো ছিল 1850 সালে, যেটা 21 নম্বর রেগুলেশন ধারাতে বলা হয়েছিল যে ধর্মান্তরিত হয়ে গেলে অর্থাৎ তার সম্পত্তি পাবে। অর্থাৎ এই যে ভারতীয় ট্রেডিশনকে, ভারতীয় মানুষগুলোকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটা প্রবণতা, এটা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল এবং এক প্রকারে ভীতি সঞ্চার করেছিল। डरा दिए थे भारतीय लोगों को, क्योंकि उनको लगने लगा था कि अभी इंडायरेक्टली कोशिश किया जाएगा हमको ख्रिस्टान धर्म में कन्वर्ट कर दिया जाए। তো এই একটা টেনশন ভারতবর্ষের মানুষদের মধ্যে সেই সময়কালে তৈরি হয়েছিল। এছাড়া যেমন ধরো 34 নম্বর দেশীয় যে পদাতিক বাহিনী ছিল আমাদের রেজিমেন্ট, 34 নম্বর রেজিমেন্ট,
সেই রেজিমেন্টের সেনাবাহিনীর লোকজনরা তারা আতঙ্কে ভুগছিলেন যে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হবে। এবং সেই সময় যারা গভর্নর জেনারেল এবং ব্রিটিশ অফিসিয়াল ছিলেন তাদের আচরণও কিন্তু বারবার এটাই প্রমাণ করছিল যে তারা খ্রিস্টান ধর্মের বিস্তার চাইছে। যেমন ধরো লর্ড ক্যানিং 1857 সালে 10ই জুন দ্য টাইমস পত্রিকায় লর্ড ক্যানিং তিনি একটা মন্তব্য করেছিলেন এবং সেখানে তিনি বলছেন যে তিনি প্রতিজ্ঞা করছেন যে তিনি ভারতবর্ষে মানুষদের ধর্মান্তরিত করার জন্য সমস্ত ধরনের শক্তি তিনি প্রয়োগ করবেন, অর্থাৎ তিনি ভারতবর্ষের মানুষদের ধর্মান্তরিত করবেন। मतलब इनको कन्वर्ट जरूर किया करेंगे क्योंकि वो वाइसराय हैं, भारतवर्ष में इंग्लिश ईस्ट इंडिया कंपनी का हेड है, तो इसके चलते उन्होंने बोल दिया कि हम कन्वर्ट करने के लिए जितना भी कोशिश करना है वो करेंगे। 1857 সালে মহাবিদ্রোহের ঠিক কিছুদিন আগে তখনকার দিনের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি চেয়ারম্যান তার নাম মিস্টার ম্যাংলেস। মিস্টার ম্যাংলেস ভারত সরকারকে তখনকার দিনে একটা নির্দেশিকা দিয়েছিলেন খ্রিস্টান ধর্মের বিস্তারকে নিয়ে। সেখানে তিনি বলেছিলেন যে সমগ্র ভারতকে খ্রিস্টান করতে যে কাজ শুরু হয়েছে তাতে যেন কোনো রকমের শৌথিল্য দেখানো না হয়, অর্থাৎ ভারতবর্ষে যে প্রসেসটা খ্রিস্টান মিশনারিরা এসে ভারতবর্ষে বিশেষ করে আদিবাসী গরিব এই এলাকার মানুষদের তো খ্রিস্টান ধর্মে দীক্ষা নেওয়ার একটা বিরাট প্রবণতা শুরু হয়ে গিয়েছিল এবং কলকাতাতেই কিন্তু বেশি প্রকট শুরু হয়েছিল কলকাতাতে, যে ভারতবর্ষে যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত দাও এবং তাদেরকে বলো যে হিন্দু ধর্ম বলা হচ্ছিল হিন্দু ধর্ম ভালো না, মুসলিম ধর্ম ভালো না, তোমরা খ্রিস্টান ধর্মে এসো, তোমাদের মুক্তি ঘটবে। এবং এর সমাজ সংস্কার আন্দোলনে আমরা দেখেছি যেটা বিদ্যাসাগর, রামমোহন বা অন্যান্য যারা সংস্কার আন্দোলন চালাচ্ছিলেন গোটা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে বাংলার প্রেক্ষাপট আমি যদি বলি তাহলে সেখানে কিন্তু খ্রিস্টান ধর্মের বিস্তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এই সংস্কারগুলো আন্দোলনগুলোর পিছনে। এখন এই যে নানান ধরনের এই যে নির্দেশিকাটা এটা একটা ভারতীয়দের মনে একটা অর্থাৎ এই যে मिस्टर मैंगलेस जो निर्देशिका इनका जो आदेश बहुत ही डरा दिए थे भारतीय लोगों को। उन्होंने बोला कि जिस तरीके से भारत में कन्वर्टर के जो सिस्टम चल रहे हैं उसमें किसी भी तरह की ढील नहीं दिया जाएगा। तो इसके गवर्नमेंट को आदेश दिए थे उन्होंने, ईस्ट इंडिया कंपनी के चेयरमैन थे वो। बस इस आदेश के साथ साथ भारतीय के जो जनगण थे उनके अंदर में बहुत डर घुस गए थे, মানে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। এছাড়া আরো নানান ধরনের এমন কিছু পদক্ষেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিচ্ছিলেন যেগুলো দেখে ভারতীয়দের মনে একটা পরিবেশ তৈরি হয়েছিল, প্রশ্ন তৈরি হয়েছিল যে তাদেরকে ধর্মান্তরিত করা হতে পারে। যেমন ধরো ইংরেজি শিক্ষা প্রবর্তন, যেটা আমাদের ভারতীয় ট্রেডিশনের লোকেরা মানতে পারছিলেন না, কারণ ইংরেজি বিদ্যালয়ে পড়াবে, ইংরেজি মাধ্যমে পড়াবেন, বাচ্চারা ইংরেজি পড়বে, ভারতীয় ভাষাতে পড়াশোনা করতে পারবেন না, তার ইংলিশ ট্রেডিশন শুরু করার চেষ্টা। ইংরেজ ট্রেডিশনটা তো খ্রিস্টান ধর্মের নিয়ম কানুন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে স্ত্রী শিক্ষা। যেমন ধরো ভারতীয় ট্রেডিশনে মেয়েদের শিক্ষার ব্যাপারটা বলা হয়নি। ভারতবর্ষে যারা ব্রাহ্মণ সম্প্রদায় ছিলেন, মুসলিম ছিলেন, তাদের থেকে মুসলিম শিক্ষার মেয়েদের শিক্ষার ব্যাপারটা তো বলা হয়নি। এখন এটার উল্টো দিক আমরা ভাবতেই পারি যে মেয়েদের শিক্ষা দরকার এখনকার দিনে প্রেক্ষাপটে বসে, কিন্তু ভারতবর্ষের পুরনো ট্রেডিশন কিন্তু মেয়েদের শিক্ষার কথা বলা হয়নি, সেখানে কিন্তু একটু পিছিয়ে রাখা হয়েছে। बस वुमेन स्टडीज के बारे में उसने भी बात नहीं किया गया एंशिएंट एंड मेडिवल पीरियड में। तो इसके चलते भारतीय जो ट्रेडिशन था, ब्राह्मण्स कम्युनिटी जो थे उनके जो बना हुआ जो सोसाइटी था उनमें बहुत बुरी तरह से आघात लगा था। তারপর হচ্ছে যেমন ধরো বিধবা বিবাহ, যেটা ভয়ঙ্কর, ভারতীয় ব্রাহ্মণরা মেনে নেননি। যেমন ধরো হিন্দু উত্তরাধিকার আইন, যেটা আমি লটার কথা বললাম 1850-তে যে সম্পত্তির অধিকার দেওয়া। তারপরে যেমন ধরো টেলিগ্রাম চালু করা, রেলপথ চালু করা, গঙ্গা নদীতে সেচ ব্যবস্থা চালু করা, এগুলো इन सब चीज़ों को गंगा नदी में जो सेच का कार्य करना, जो भी सिस्टम बना दिए थे उन लोगों ने, वीडियो रिमेरेज और ट्रेन टेलीग्राफ और जो टेलीग्राम, ये सब फैसिलिटीज़ वो लोग सोच रहे थे कि ये सब उन लोगों का चाल है ভারতবর্ষ में খ্রিস্টান ধর্মকে বিস্তার করने के लिए। অর্থাৎ তারা ভাবছেন ওটা একটা বড় ষড়যন্ত্র, ভারতীয়রা ভাবতে শুরু করেছিলেন যে এইসব করছেন ভারতবর্ষে খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটাবেন। তো এটা একটা আতঙ্ক তৈরি করেছিল এবং এই অসন্তোষের ব্যাপারটা অনেক ঐতিহাসিকরা মানেন না, কিন্তু যে এই ব্যাপারটা যে তৈরি হয়েছিল এটা কিন্তু অনেকেই মানেন, ঐতিহাসিকরা গ্রহণ করেন যে এই ব্যাপারটা কিন্তু হয়েছিল। ধর্মীয় একটা সংকট তৈরি করার চেষ্টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে করেছিল। তাই এটাও একটা সিপাহী বিদ্রোহের একটা বড়তম কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সিপাহী বিদ্রোহের পিছনে, আচ্ছা সরি, সিপাহী বিদ্রোহ আমরা বলছি, এই টার্মটা প্রথমবার ইউজ করলাম। তো সিপাহী বিদ্রোহ আমরা স্কুল থেকেই পড়ে এসেছি। সিপাহী শব্দের অর্থ হচ্ছে মিলিটারি। তো এই যে মিলিটারি ব্যাপারটা, মিলিটারি সামরিক বাহিনী এই বিদ্রোহের পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সামরিক কারণ কি রকম ভাবে হচ্ছিল আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। যে ভারতবর্ষে ইংরেজরা বাহুবলের সাথেই তারা তো আমাদের দেশ দখল করেছিলেন মিলিটারি শক্তির সাহায্যে। কারণ আমরা জানি পলাশির যুদ্ধে জয়লাভ করেছিল মানে আমাদের এর সাথে মির্জাপুরের সাথে ষড়যন্ত্র করে সিরাজকে পরাজিত করেছিলেন। তারপরে একের পর এক যে যুদ্ধ আমরা দেখেছি, ইংরেজরা যেভাবে আমাদের দেশের রাজাদের পরাজিত করেছেন, রাজ্যগুলোকে দখল করেছেন অজুহাতের মাধ্যমে, নানান ছল চাতুরির মাধ্যমে, সম্পূর্ণটাই তো করেছেন সেনাবাহিনীর মাধ্যমে। তো ভারতবর্ষের যে এই যে প্রক্রিয়াটা সম্পন্ন করেছিল, এদের বেশিরভাগ পার্টটা কারা ছিল যেন? ভারতীয় সেনার হাত ছিল এতে। ভারতীয় সেনাবাহিনীতে যে হাবিলদার পোস্টের লোকজন যারা ছিলেন, বেশিরভাগ লোক ছিলেন ভারতীয়। এবং এই টোটাল পার্সেন্টেজ বলা আছে মাত্র 11%, 11% मात्र इंग्लैंड থেকে সেনাবাহিনীতে लोग এসেছিলেন। 11%, ओनली 11% जो अंग्रेज जो सेनाबाहिनी थे हमारे, वो 11% के थे। बाकी जो मतलब 89%, वो 89% মানে 89% ভারতবর্ষের সেনাবাহিনী লোক, অর্থাৎ ব্রিটিশ বাহিনীতে ভারতবর্ষের লোকেরা বেশি ছিলেন। তো এখন সেটা হচ্ছে যে এই যে বিরাট সংখ্যক ভারতীয় সেনা, এদের খেপে যাওয়ার কারণ কি ছিল এক এক করে আমি তোমাদের বলছি। তোমরা স্কুল লেভেলে পড়েছো, যারা 8-এ পড়ছো তারা একটু পড়েছো, আর যারা 10-এ পড়ছো এবং যারা 10-এ পড়ছো তারাও একটু 8-এ পড়ে এসেছো, যারা কলেজে পড়ছো তারা স্কুলে পড়ে এসেছো। আর একবার শুনে নাও যে সিপাহী মানে 1857 যে রিভল্ট বলা হয়, এটাকে সিপাহী বিদ্রোহ বলে অনেকে বলেন, এর পিছনে সিপাহীদের অসন্তোষের কারণ ছিল গুরুত্বপূর্ণ। প্রথম যে সিপাহীদের অসন্তোষের মূল কারণ ছিল সেটা হচ্ছে যে সিপাহী এবং আমাদের যে মানে ব্রিটেন, যে সিপাহী বলতে বোঝায় যেগুলো লোকাল লেভেলের অফিসিয়াল, এবং ব্রিটেনের যে উচ্চপদস্থ যারা অফিসিয়াল ছিলেন তাদের মধ্যে কি বলতো, তাদের মধ্যে সবসময় একটা ডিভিশন ছিল। ইংরেজ অফিসিয়ালরা সবসময় উঁচু পদে থাকবেন, ভারতীয় যারা সেনাবাহিনীতে কাজ করছেন তারা সবসময় নিচু পদে থাকতেন, এবং তাদের মধ্যে কোনো দিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়নি, কোনো দিন হয়নি। যার জন্য মানে সামরিক বাহিনীতে যে ভারতীয়দের যারা যারা মিলিটারিতে চাকরি করতেন তাদেরকে সবসময় নিকৃষ্ট জীব বলা হয়েছে। তোমাদের কোনো যোগ্যতা নেই, মানে তোমরা নিচু জাতি, भारतीय माने नीचू जाति। पर उनको एक गलत नजर से देखा जा रहा था। जो भारतीय लोग नौकरी करते थे वो बहुत ही मतलब नीची नजर से देखा जा रहा था उन लोगों को। इसके चलते क्या हुआ, एक डिविजन, একটা বিভেদ, ইংরেজ অফিসার ভারতীয় অফিসারের মধ্যে যে বিভেদ সেটা কিন্তু স্পষ্ট ছিল, যেটা কিন্তু জোড়া লাগেনি। 2 নাম্বার, আমরা স্কুল লেভেলে পড়েছি, এটা মোটামুটি সবাই জানি, তাও তোমাদের বলছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীতে ভারতীয়রাও আছেন আর ইংরেজ অফিসাররাও আছেন। সেখানে ভারতীয় আর ইংরেজ অফিসার বা ইংরেজ যারা বাহিনীতে কাজ করছেন তাদের মধ্যে মাইনের পার্থক্য ছিল, পদমর্যাদার পার্থক্য ছিল এবং সুযোগ সুবিধার পার্থক্য ছিল। सैलरी, रैंक, अदर जो फैसिलिटीज था वो भारतीय सेना और अंग्रेज का जो सेना था उसमें डिवीजन था। মানে ভারতবর্ষের, যার জন্য ভারতবর্ষের সেনা ইংরেজ সেনাবাহিনীর মধ্যে একটা যে বৈষম্যমূলক নীতি, মানে সব সময় তারা মানে চেষ্টা করেছেন যে কিরকম, যেমন ধরো আমি বলছি বেতনের পরিমাণটা কিন্তু ছিল সব থেকে বড় কম। মানে ভারতবর্ষের সেনাবাহিনীর লোকের বেতন আর ইংরেজ বাহিনীর বেতনের মধ্যে একটা আকাশ পাতাল একটা পার্থক্য ছিল। সেটার একটা হিসেব যদি আমি তোমাদের দিই, সেটা হচ্ছে যে একজন সর্বনিম্ন পদে ইংরেজ কর্মচারী যদি চাকরি করেন একটা লোয়েস্ট র্যাঙ্কে, তাহলে ইংরেজ যদি হন তাহলে তার মাইনে হচ্ছে তখনকার দিনে $1080। তো এখনকার দিনে যে ডলারের ব্রিটেনের যে আমাদের যে ইংল্যান্ডে আমেরিকার যে মূল্য, ডলার তো বিশ্বের সব থেকে বেশি গ্রহণযোগ্য মুদ্রার নাম। তো ডলারে $1080 এখনকার দিনে ধরো মোটামুটি ভাবে সেটাকে যদি আমরা 70 বা 68 বা 70 টাকা করে ধরি, তাহলে 7,000 বা 8,000 টাকা যদি মাইনে ধরি, তাহলে আর তখনকার দিনে
তাহলে $1080 ইংরেজ কর্মচারী মাইনে পাচ্ছেন। একই র্যাঙ্কে ভারতীয় যে সেনাবাহিনীতে কাজ করছেন তার মাইনে কত ছিল? মাত্র 80 টাকা। আমি সেখানে 10,000 কথা বললাম, আর এখন হচ্ছে 80 টাকা। তাহলে একটা আকাশ পাতাল ডিভিশন, মানে এক মারাত্মক ডিভিশন। যদি কোনো ভারতীয়, এবং এই মাইনেতে একটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তোমরা নিচু পোস্টে। ये जो सैलरी का डिवीजन था, $1080 $1080 मिलता था एक रैंक के लिए, और वो अंग्रेज को मिलता था, और भारतीय जो सेना थे उनको मिलता था मतलब सिर्फ $80। ये जो फर्क था, ये फर्क बहुत खतरनाक फर्क था। भारतीय सेना बाहिनी के लिए बहुत अपमानजनक था। ভারতবর্ষের সেনাবাহিনী যতই যোগ্যতা দেখিয়ে দেয়, তো ইংরেজদের র্যাঙ্কে তারা কোনো দিন পৌঁছাতে পারতেন না, মানে ওই র্যাঙ্কে তারা পৌঁছাতে পারতেন না। জোর খুব হলে সুবেদার পোস্টে তারা পৌঁছাতে পারতেন, কিন্তু তার আগে তারা রিটায়ার করে যেতে পারতেন না। অর্থাৎ এই একটা ডিভিশন তাদের মধ্যে কিন্তু মানে তৈরি করেছিল। মানে যতই তুমি কৃতিত্ব দেখাও, তুমি কিন্তু ওই ইংরেজদের পদমর্যাদাতে তুমি কিন্তু কোনোদিন যেতে পারবে না। অর্থাৎ এরকম সিস্টেমটাই কিন্তু ওরা বানিয়ে রেখেছিল। ऐसी हालत बना के रखे थे कि भारतीय कोई भी अगर फोर्स, कोई भी फौज कितना भी उतना अपना जो जलवा जो बोलते हैं, जो मतलब कारतूस जो बोलते हैं, वो कितना भी अपना रैंक दिखा ले, लेकिन उस लेवल में कभी भी पहुंच नहीं पाते थे जिस लेवल में अंग्रेज एक ऑफिसर बनते थे। এছাড়া ইংরেজ অফিসাররা যারা ধরো অভিজ্ঞ ছিলেন না, যখন সেনাবাহিনীতে যখন ক্যাম্প হতো, তখন কি হতো, সেই ক্যাম্পেতে ভারতীয় সৈনিকদের, বয়স্ক সৈনিকদের, ওই অল্প বয়স্ক ইংরেজ সৈনিকরা নানান ধরনের গালিগালাজ করত। কখনো কখনো তাদেরকে বলছেন নেটিভস, কখনো কখনো তাদেরকে শুয়োর বলছেন। অর্থাৎ ভারতীয় সেনা অশ্লীল ভাষায় গালিগালাজও করার উদাহরণ পাওয়া যায়। তো তারা গালিগালাজ করতেন ভারতবর্ষের বয়স্ক লোকেদের, সেনাবাহিনীতে যারা কাজ করছেন। এবং এই যে একটা অসন্তোষ, চরম অসন্তোষ ভারতীয় সেনাবাহিনীর মধ্যে কিন্তু তৈরি হয়েছিল। क्योंकि अगर आप उनकी उम्र में बड़े हैं, उनको गाली देंगे तो ये ठीक नीची नजर से देखेंगे, ये तो ठीक नहीं है ना। तो ऐसा हालात बन चुका था। 3 নম্বর হচ্ছে যে আমাদের দেশের সেনাবাহিনীরা সেই সময় যখন মানে অন্য কোনো বহুদূর প্রদেশে ধরো যুদ্ধ করতে যেত, তখন তার এক্সট্রা একটা টাকা পেত, সেটা নাম হচ্ছে ভাতা বা বাট্টা। ধরো নিজের এলাকার রেজিমেন্ট ছিল, অন্য জায়গায় যুদ্ধ করতেছে, তার জন্য তারা এক্সট্রা টাকা পেতেন। তো এখন কি হলো, সিপাহী বিদ্রোহের কিছুদিন আগে লর্ড ডালহৌসির জাস্ট সময়কালটাতেই বলছি, সে সময় এই টাকা বন্ধ করে দেওয়া হলো, যে তোমাদের যারা যারা যুদ্ধ করতে যাবো আর আগে যেমন টাকা দেওয়া হতো এখন আর দেওয়া হবে না, ওই টাকা দেওয়া হবে না। যা বলে অসন্তোষ, স্বাভাবিক অসন্তোষ তৈরি হলো। আর সব থেকে বড় কথা যে ভারতবর্ষের যারা মানে মিশনারিরা ছিলেন, এই মিশনারিরা ধর্ম প্রচার করতে এসে সেনাবাহিনীর ছাউনিতে তারা চলে আসতেন, দিয়ে তারা বলতেন যে মুসলমান ধর্ম এরকম, হিন্দু ধর্ম এরকম, তোমরা খ্রিস্টান ধর্ম নাও। বিশেষ করে তারা তাদের কল্যাণের কথা বলতেন, যে বাইবেল পড়ে পড়ে শোনাচ্ছেন। क्योंकि তারা সুযোগ কেন পাচ্ছেন, কারণ ইংরেজদের সময়কালের সিস্টেম এটা। তো যার ফলে ধর্মবিশ্বাসে তাদের আঘাত লাগছে। এবং মানে তারা খ্রিস্টান মিশনারিরা যখন ক্যাম্পগুলোতে যাচ্ছেন, আমরা এমনি জানি ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষে ভিন্ন ধর্মে, ভিন্ন ভাষাভাষী, ভিন্ন গোষ্ঠী, ভিন্ন ড্রেস, उनका পোশাক আশাক भी, কমিজ भी अलग है। তো কেউ ধরো মাথায় তিলক কেটে আছে, কেউ ধরো দাড়ি রেখে আছে, কেউ ধরো মানে টিকি রেখে আছেন পেছনে, তো এরকম মানে পাগড়ি পরে আছেন। ভারতবর্ষের সেনাবাহিনীতে এরকম তো ফোর্স পাওয়া যায়, কারণ অনেক রাজ্যগুলো থেকে তো তারা আসেন। এখানে এই খ্রিস্টান মিশনারিরা এসে তাদের সম্পর্কে নানান ধরনের কটূক্তি করছেন, এবং তাদের মধ্যে একটা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছেন, যাতে তাদের মধ্যে ইউনিটি না তৈরি হয়। যার ফলে এটা একটা মানে এগুলি তাদের কাছে ছিল অত্যন্ত ধর্মের বিষয়। এগুলো নিয়ে তাদেরকে কটাক্ষ করা, এটা একটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার ছিল, এবং এটা ইচ্ছা করে তারা করছিলেন, যাতে করে ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যে ধর্ম বিস্তার ঘটতে, যাতে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, আর অথবা তারা বিদ্রোহ, অথবা তারা একজোট হতে যাতে না পারেন ভারতীয়দের, ইংরেজদের বিরুদ্ধে। তাহলে এই একটা ব্যাপার কিন্তু খ্রিস্টান মিশনারিরা করেছিলেন। একটা ঘটনা সেই সময় হয়েছিল যে 1856 সালে একটা নতুন ল বানানো হয়েছিল, যে এতদিন মানে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্টে কি বলা হয়েছিল, যে সিপাহীদের ভারত এবং ভারতের যে কোনো বাইরে যুদ্ধে নিয়ে যেতে পারা যাবে, মানে নিয়ে যেতে বাধ্য, তারা যেতে বাধ্য, এই আইনেতে বলা হয়েছিল। তো
हमारे जो ब्राह्मण ट्रेडिशन माने हम लोगों का जो ट्रेडिशन बना हुआ है उसमें किसी भी सेना के आदमी को कभी भी समुद्र को पार नहीं करना है। এখন বিদেশে যুদ্ধ করতে যাওয়া মানে সমুদ্র পার করা, এটা একটা তাদের ভাবাবেগে আঘাত লাগছে। এবং সব থেকে বড় কথা, যখন ব্রহ্মদেশে তখন তাদের যুদ্ধ করতে পাঠানো হচ্ছে, আমরা জানি যে মানে সেই সময় তাদের আঘাতে লেগেছিল। আর সব থেকে বড় কথা, প্রথম আফগান যুদ্ধ মানে পরের যে কারণটা পঞ্চম নাম্বার যে কারণ, তাহলে ভাবাবেগে তো লাগলোই। 5 নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে আমাদের এই সময় ব্রিটিশ বাহিনী উত্তেজিত হয়েছিল দুটো ঘটনার দ্বারা। ভারতবর্ষের যে বাহিনী ছিল, একটা হচ্ছে যে আফগান যুদ্ধ হয়েছিল, প্রথম আফগান যুদ্ধ 1839 সালে, আর ক্রিমিয়ার যুদ্ধ 1854 থেকে 56 সালে। এই দুটো যুদ্ধেতেই ভারতবর্ষে মানে ইংরেজরা পরাজিত হয়েছিল, অর্থাৎ পিছিয়ে পড়েছিল। এখন ওই ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। तो वहां से इंस्पिरेशन ले लिए क्या अंग्रेज को जो सेना है वो अनडिफिटेड नहीं है, उसको परास्त किया जा सकता है। তো এই যে আনডিফিটেড ব্যাপারটা তাদের মধ্যে চলে আসে এবং একটা কনফিডেন্স চলে আসে, এবং তারা মানে এতদিন পর্যন্ত যে শ্রদ্ধা পাচ্ছেন ভারতীয়দের কাছে সেই শ্রদ্ধাটা হারিয়ে ফেললো। অর্থাৎ ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে একটা অপরচুনিটি এলো তাদেরকে মানে সমানভাবে না দেখা। তো এই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষের যারা সেনা ছিলেন তাদেরকে কিন্তু উত্তেজিত করেছিল যে ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। 6 নাম্বার যে কারণ আমি বলবো সিপাহী বিদ্রোহের ভেতরে সিপাহীদের মধ্যে 6 নাম্বার যদি বলা যায়, আমি তোমাদের গত কালকের ক্লাসে বলেছিলাম যে অযোধ্যা থেকে বা উত্তর ভারতে যারা সেনাবাহিনী চাকরি করতে তারা বেশিরভাগ লোকই কৃষক পরিবারে, ও ফ্যামিলি ফার্মার ফ্যামিলি সে আতে थे। এখন তাদের যে ধরো একটা বাড়ি থেকে একটা কৃষকের পরিবারের ছেলে যতই সে মানে ওখানে চাকরি করতে যাক, তার বাড়ির লোক তো গ্রাম, সে তার গ্রামের রূপটা তো ভুলে যাচ্ছে না। গ্রামের যে ট্রেডিশন, গ্রামের যে বাবা মায়ের সম্পর্ক, গ্রামের যে পাড়ার লোকের সম্পর্ক, এই যে ভিলেজ লেভেল ট্রেডিশনটা তো তারা ভোলেনি। এটা তাদের মধ্যে সবসময় মানে বজায় ছিল সেনাবাহিনীর মধ্যে। ইয়ে ট্রেডিশন উনি বহুত তরিকে সে থা। সমস্যাটা যখন লর্ড ডালহৌসি যখন অযোধ্যা দখল করছেন এবং অযোধ্যাতে যখন মহলবাড়ি বন্দোবস্ত চালু করা হচ্ছে, জোর করে কৃষকদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হচ্ছে, এই যে ঘটনা সেনাবাহিনী ক্যাম্পে যাচ্ছে, খবর যাচ্ছে তো তাদের কাছে, এবং তারা কি হচ্ছেন, তারা মানে বলা হচ্ছে যে অযোধ্যা ফ্যামিলি থেকে যে ৭৫,০০০-এরও বেশি ভূমি মানে যে সেনাবাহিনীর সংখ্যা ৭৫,০০০ ছিল অযোধ্যা থেকে, এবং তারা যখন শুনছে তাদের বাবা মাকে জমি থেকে বিতাড়িত করা হচ্ছে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ট্যাক্স আদায় করা হচ্ছে, তাদের মনে কিন্তু অসন্তোষ তৈরি হচ্ছে। যার জন্য একটা রেকর্ড আছে যে ভারতবর্ষের সিপাহীরা প্রায় ১৪,০০০ আবেদনপত্র পাঠিয়েছিলেন ব্রিটিশ প্রশাসনের কাছে, যাতে করে তাদের বাবা মাদের ওপরে ট্যাক্স লাঘব করা হয়। অর্থাৎ ওই যে অযোধ্যার নগরীর কথা আমি বলছি, নর্থ ইন্ডিয়ার কথা আমি বলছি। তো অর্থাৎ সেনাবাহিনীতে একটা অসন্তোষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে, এবং মানে এটার মাধ্যমে আমরা কি দেখতে পেলাম যে সেনাবাহিনী শুধুমাত্র যে তাদের নিজেদের সমস্যার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তা নয়, তাদের বাড়ি, তাদের গ্রাম, তাদের পরিবার, এই সমস্ত এলাকারও ইন্সপিরেশন পাচ্ছেন, ওখানের সঙ্গে তারা জোট হচ্ছেন, আমজনতার সঙ্গে তাদের কানেকশন হচ্ছে, যে তাদের দুঃখে তারা ব্যথিত হচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই সময়তে হয়েছিল। 7 নাম্বার হচ্ছে যে ভারতবর্ষে মানে এটা একটা ঘটনা ছিল। আমি তোমাদের যদি তোমরা আনন্দমঠ উপন্যাস পড়ো তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে সময় ভারতবর্ষে বিভিন্ন ধরনের চারণ কবি থাকতেন, সাধু সন্ন্যাসীরা থাকতেন, তারা একটা মানে পলাশীর যুদ্ধের পর তারা একটা বাণী করতেন যে ভারতবর্ষ একদিন, আনন্দমঠ উপন্যাসে আমি পড়েছি, তোমরা পড়বে। তো আনন্দমঠ উপন্যাসে কথা বলা আছে যে ভারতবর্ষে একদিন নতুন সূর্যোদয় হবে, বন্দে মাতরম। তো এই যে স্লোগান ভারতবর্ষের মানুষকে জাগরিত করার জন্য, তারা সেনাবাহিনীকে উত্তেজিত করার পিছনে এই সাধু সন্ন্যাসীরা বিরাট গুরুত্ব ভূমিকা পালন করেছিল। তারা বলছেন নাকি যে আগামী পলাশীর যুদ্ধের 100 বছর পর ভারতবর্ষে নতুন সূর্যোদয় হবে, অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবলুপ্ত হবে এবং সেখানে ভারতীয়দের জয়লাভ হবে। এই যে তাদের একটা ভবিষ্যৎবাণী, এই সমস্ত ঘটনা, চারণ কবিদের গান, এর দ্বারা जो साधु सन्यासी थे उस वक्त के, वहाँ उन लोगों से भी बहुत इंस्पिरेशन मिला था इन लोगों को, যার ফলে তারা প্রবল উত্তেজিত হয়ে পড়েছিল মানে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে ভারতবর্ষকে নিয়ে সেই সময় যেখানে যেখানে সেনাবাহিনীর ক্যাম্প হচ্ছিল আর কি। তো এই সমস্ত কিছু যখন ঘটনা ঘটছে, সেই ঘটনাটিতে মানে আরো প্রজ্বলিত করার জন্য একটা ঘটনা ব্রিটিশ প্রশাসনে হয়েছিল, সেনাবাহিনীতে হয়েছিল, এবং সেটা সম্পর্কে তোমরা স্কুল লেভেলে পড়েছো। আর একবার বলে নি, সেটা হচ্ছে
এনফিল্ড রাইফেলের ওই কার্তুজের ঘটনা। এখন এই কার্তুজ যেটা বলা হচ্ছে যে মানে এই কার্তুজের ঘটনা বলতে কি বোঝায় যে রাইফেলের যে টোটাটা ছিল এরকম, তো তোমরা যারা এই 10-এ পড়ছো তারা স্কুলে ক্লাস 8-এ পড়েছো, তো সবাই পড়েছো। ওই কার্তুজের ওপরে একটা কভার লাগানো থাকতো, সেই কভারটা খুলে নাতে করে খুলে তারপরে বন্দুকে লাগাতো, এবং বন্দুকটা নলা বন্দুক থাকতো, লাগিয়ে তারপরে গুলি মারা হতো। এখন ওই যে কভারটা যেটা হলো, নতুন যে কার্তুজ এলো, সেটা একটা খবর রটে গেল যে वहाँ पर एक घटना घट गई थी, जो वो जो बंदूक का कारतूस था ना उसके ऊपर कवर हुआ करता है, तो उस जमाने में तो वो ऐसा घटना रट गया था। जो फैट है माने काव और पिग, गरु और শুয়োরের जो चर्बी से बनता है वो कवर। তো এখন এটা হচ্ছে যে এই যে টোটার ব্যবহারে এই ঘটনা রটে গেল, তাহলে শুকরের চর্বি তো মুসলমানরা ব্যবহার করবেন না, এবং গরুর চর্বি হিন্দুরা ব্যবহার করবেন না। যার ফলে ঘটনা রটে যাওয়ার পর না হিন্দু এটাকে ব্যবহার করতে চাইছেন, না মুসলমানরা এই বন্দুকের কার্তুজটাকে ব্যবহার করতে চাইছেন। তাহলে এটা একটা বলা হচ্ছে মহাবিদ্রোহের এর মানে এরা ভারতীয় সেনারা মনে করলেন যে এটা হচ্ছে ভারতবর্ষে তাদের মধ্যে বিভেদ তৈরি করার একটা প্ল্যান, এবং ভারতবর্ষে অসন্তোষ তৈরি করার একটা প্ল্যান, এবং তারা ইচ্ছা করে এটা করছেন যাতে করে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ভাঙন ধরে। এর বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে শুরু করলেন, এবং আমরা জানি যে সেই সময়ের যে রিপোর্ট, আমি তোমাদের একটু পরে আসছি, সেই সময়ের যে রিপোর্ট তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এবং মঙ্গল পাণ্ডের নাম আমরা শুনেছি। 26শে ফেব্রুয়ারি বহরমপুরে সেনানিবাসে মানে এটা নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। আমাদের যে বহরমপুর রয়েছে মুর্শিদাবাদ না, তো এই মানে চর্বি মাখানো তারা অস্বীকার করেন, এবং ইংরেজ আমাদের যে মুর্শিদাবাদে যে বহরমপুরে একটু পাড়েতে রয়েছে বহরমপুরে, এবং সেখানে বহু মানুষ এখানে সিপাহীদের মানে সঙ্গে যোগদান করেন। আচ্ছা, এই বহরমপুরটা ওই মানে আমাদের ঝাড়খণ্ড ওই বিহারের ওই অঞ্চলটার বহরমপুর নয়, আমাদের এই মুর্শিদাবাদ বহরমপুর, মুর্শিদাবাদ লাগোয়া যে বহরমপুর রয়েছে। তো এখানেতে প্রথমবার বিদ্রোহটা শুরু হয়েছিল, যদিও যুদ্ধটা আমাদের ওই ঝাড়খণ্ড বর্ডার বিহার থেকে যখন সেনাবাহিনী আসছিল আমাদের বাংলার দিকে সেখানেতে হয়েছিল, এবং মিরাটে প্রথমবার হয়েছিল। তো এই মঙ্গল পাণ্ডের যে ঘটনা আমরা জানি যে তিনি ব্যবহার করতে চাননি। তো সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টের যিনি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী পরে হয়েছিলেন, টরি দলের নেতা ছিলেন, টরি পার্টির নেতা ডিসরেইলি। তো ডিসরেইলি বলেছেন যে এটা নাকি গুরুত্বপূর্ণ কারণ ছিল না সিপাহীদের বিদ্রোহের পিছনে। আর দামোদর সাভারকার আমরা জানি, দামোদর সাভারকার তিনি তো বলছেন যে বন্ধ যদি যদি এটা এটা তিনিও স্বীকার করেছেন এটা সব যে বিদ্রোহের জন্য একমাত্র কারণ এমনটা নন, কারণ তিনি বলছেন যে এটা সরকারি নির্দেশ যখন এসেছিল যে যে ব্যবহারের টোটাকে ব্যবহার আর করতে হবে না, যেহেতু অসন্তোষ দেখা দিচ্ছে, তাহলে তো বিদ্রোহ থেমে যেত, সাভারকার যেটা বক্তব্য রেখেছেন। তাহলে মানে এটা মানে কিন্তু বিদ্রোহ তো আর থামেনি, তাই এটাই যে সিপাহী বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল এমনটা কিন্তু নয়। আর আমাদের বিখ্যাত ন্যাশনালিস্ট নেতা ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তিনি বলছেন যে এই টোটাগুলি চোখের সামনে মানে ধ্বংস করলেও তারা কিন্তু বিদ্রোহ যে করবেন, ভারতবর্ষের মানুষেরা যে বিদ্রোহ করবেন তারা কিন্তু রেডি ছিলেন। তাই এই যে এটাই যে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল এটা কিন্তু ঠিক নয়। তবে এটুকু আমি তোমাদের বলতে পারি যে যে হারে যে সমস্ত পরিস্থিতি এগেনস্টে চলে গিয়েছিল ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতীয় সাধারণ জনগণ, এটা বিদ্রোহ ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে এনফিল্ড রাইফেলের এই ঘটনা মানে পরিস্থিতিটাকে আরো উত্তেজিত করে তুলেছিল, একথা কিন্তু আমি তোমাদের বলতে পারি। আর এরই পরিণতি তো তোমরা জানো, সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডের 29শে মার্চ একজন পুলিশ অফিসারকে মানে আমাদের ব্যারাকপুরে 34 নম্বর নেটিভ সেনাবাহিনীতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর তার পরিণতি তো আমরা জানি, গোটা ভারতবর্ষ জুড়ে বিদ্রোহ ছড়িয়েছে, এবং আমরা কোনো একটা ক্লাসেতে তখন পড়বো, তোমাদের শর্ট কোয়েশ্চেন এখান থেকে অনেক করতে হবে। তো সেই বিদ্রোহ একে একে মিরাট 10ই মে 1857 সাল সেখানে ছড়িয়েছে। তারপরে ধরো 11ই মে
1857 সাল দিল্লিতে ছড়িয়েছিল এবং আমাদের 27শে জুন কানপুরেতে ছড়িয়েছিল, তারপরে অযোধ্যাতে ছড়িয়েছিল, তারপর রোহিলখন্ড, ঝাঁসি, বিহার, শাহাবাদ, গয়া এই সমস্ত এলাকাগুলোতে বিদ্রোহ কিন্তু ছড়িয়েছিল। তো যে যে জায়গায় বিদ্রোহ হয়েছিল সে জায়গায় তীব্র আকার ধারণ করেছিল। তবে একটা কথা মাথায় রাখবে সব সময়, এই বিদ্রোহের যে প্রকৃতি যখন আমরা পড়বো তখন জানতে পারবে যে এই বিদ্রোহকে কি বিদ্রোহ বলা হয়। তবে এটা ঠিক যে এই বিদ্রোহ সামনে থেকে লিড করেছিলেন সেনাবাহিনী, যার জন্য অনেকে এটাকে সিপাহী বিদ্রোহ বলে মন্তব্য করছেন। তো আমরা নেক্সট যখন ক্লাস হবে তখন বুঝতে পারবো যে বিদ্রোহের যে প্রকৃতি সেটা তখন আমরা বিচার করতে পারবো এটা सिपाही विद्रोह ছিল না অন্য কোনো বিদ্রোহ ছিল। तो उसके बारे में हम लोग नेक्स्ट क्लास में शायद डिस्कस करेंगे। तो यही बात है कि एक स्थिति ऐसा पैदा हो गया था, सिचुएशन ऐसा क्रिएट हो गया था जिसको संभालना ब्रिटिश भारतीय सेना को संभालना और भारतीय जनगण को संभालना उस वक्त के लिए ब्रिटिश प्रशासन के लिए बहुत हाथ के बाहर चले गए थे, मतलब कंट्रोल के बाहर चले गए थे। तो इसलिए ये विद्रोह हुआ था 1857 साल का जो 1857 का जो रिवॉल्ट, और इसका जो टाइम बोला जाता है 1857 29 मार्च ব্যারাকপুর মুর্শিদাবাদ, আমাদের যে মুর্শিদাবাদ নাই যে হুগলির গঙ্গা নদীর ওপারটায় যে ব্যারাকপুরের যে সেনা ছাউনি রয়েছে ওখানেতে मंगल पांडे विद्रोह, वहाँ पर मंगल पांडे ने पहली बार विद्रोह किया था। और उसके बाद 10th में 1857 मीरठ में हुआ था, उसके बाद 11 में दिल्ली में हुआ था शुरुआत, और उसके बाद 27 जून कानपुर में हुआ। उसके बाद में जाके जाते शुरू हो गया अयोध्या, रोहिलखंड, झांसी, बिहार का आड़ा डिस्ट्रिक्ट, शाहाबाद, गया, यहाँ पर ये विद्रोह हुआ था। তো এই বিদ্রোহের পরিণতি কি হয়েছিল আমরা সবাই জানি, চরমভাবে দমন করা হয়েছিল এবং আমরা পরে ডিটেলস আলোচনা করব। ওকে, তো তোমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে, সিপাহী বিদ্রোহের মূল কারণ কি ছিল। তো তোমাদের আশা করি বই পাবে, তোমাদের পিডিএফও দেবো তোমাদের। তো দুটো ক্লাসের একটা জোড়া লাগাবে এবং ভিডিওগুলো ভালো করে দেখবে, মন দিয়ে শুনবে তোমরা। আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই পার্সোনালি তোমরা জানাবে। থ্যাংক ইউ। ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাস আবার দেখো।